তিনি প্রাক্তন বিধায়ক, প্রাক্তন সাংসদ, আন্দোলনে নেতৃত্ব দিতে কখনো কোচবিহার, কখনো কাকদ্বীপ, তো কখনো বোলপুর, কখনো বসিরহাট। রাজ্য রাজনীতিতে অতি পরিচিত একজন নাম। এবার সিপিআইএমের দমদম কেন্দ্রের প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী। সুজনদা, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। দমদমে দেখলাম অলরেডি দেওয়াল লিখন শুরু হয়ে গেছে, কাজের মানুষ, কাছের মানুষ, সুজন চক্রবর্তীকে ভোট দিন। সৌগত রায় কি কাছের মানুষ না, কাজের মানুষ না? ওখানকার মানুষ বুঝবেন, যারা লিখছেন তারা মনে করছেন কাছের মানুষ, কাজের মানুষ। আমি তাদের প্রীত। আমি কাছের মানুষ হয়ে থাকতে চাই, কাজের মানুষ হয়ে থাকতে চাই না, বাকিরা কি অকাজের? সেটা তিনি বুঝবেন এবং যারা মানুষ তারা বুঝবেন। না, এখানে কাজের মানুষ বলতে সর্বত্র সিপিএম প্রার্থীরা দেখি লেখে দীর্ঘদিন ধরে কাজের মানুষ। ম্যান অফ অ্যাকশন, মানুষের কাজ, মানুষের পাশে থাকা, মানুষের বিপদে মানুষের সঙ্গী হওয়া, মানুষকে নিয়ে স্বপ্ন দেখা, এগিয়ে চলা, এর চাইতে বড় কাজ কি আছে? আরেকটা কাজ হতে পারে, পার্থবাবু, ব্রাত্যবাবু না তো কি নাম, এই যে আমাদের ভুলেও যাই আজকাল, জ্যোতিপ্রিয় কি এক বাবু বলে, শিবু শাহজাহান খুব কাজের। তো বামপন্থীদের কাজের মানুষের ডেফিনেশন আর দক্ষিণপন্থীদের কাজের মানুষের ডেফিনেশনটা হচ্ছে মানুষের কাজ। আর এখন যেভাবে রাজ্যে সবাই দেখতে অভ্যস্ত, তাতে হচ্ছে ধান্দা পোষানোর কাজ। ফলে কখনো তৃণমূল, কখনো বিজেপি, সকালে এক, বিকেলে এক। ধান্দা পোষালে তৃণমূল, ধান্দা না পোষালে বিজেপি, আবার বিজেপি দিকে ধান্দা না পোষালে আবার তৃণমূল। কিন্তু একটা জিনিস যারা জানে যে সুজন চক্রবর্তীর পলিটিক্স, হ্যাঁ, সুজন চক্রবর্তী আজকে সিপিআইএম এর সেন্ট্রাল কমিটির মেম্বার। সুজন চক্রবর্তী, আমি শুরুতে বললাম, গোটা রাজ্য ঘুরে বেড়াচ্ছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম লোকে এবার বলছে সুজন চক্রবর্তী যাদবপুর থেকে পালিয়ে গেল। সুজন চক্রবর্তী যাদবপুর থেকে জিতে লোকসভার সাংসদ হয়েছে। সুজন চক্রবর্তী যাদবপুর বিধানসভা কেন্দ্রের থেকে প্রার্থী হয়েছে। যাদবপুর লাগোয়া বারুইপুর থেকে সুজন চক্রবর্তী জিতেছে। সেই সুজন চক্রবর্তী এবার দমদমে। এটা কি মানে কমতি ভোটে পালিয়ে যাওয়া? যারা মনে করেন যে এটা অমুকের গড়, এটা তমুকের গড়, আমি ওটা বিশ্বাস করি না, আমাদের পার্টিও হয়ে বিশ্বাস করে না। আমার বাড়ি সোনারপুরে, আমি দাঁড়িয়েছিলাম পাশের বাড়িপুরে। আমি পড়াশুনো ইত্যাদি নানান সুবাদে যাদবপুরেও দাঁড়িয়েছি। তার মানে এটা নয় যে বারুইপুরটা অথবা যাদবপুরটা আমার গড়। আমি বারুইপুর, যাদবপুরের মানুষকেও খুবই শ্রদ্ধা করি, সম্মান করি। তারা যেন কখনো না মনে করেন যে আমি পালিয়ে গেছি, বা মনে করবেন না, কারণ তারা জানেন তাদের যে কোনো প্রয়োজনে আমি থাকি। আমি বাংলার মানুষ, আমি দেশের। দমদমটা যদি সত্যি বলেন, আমরা তো ভাবছিলাম যে বরাবরই এটা ভাবি, কম বয়স তাকে সামনে নিয়ে আসা, প্রবীণ নবীন মিলিয়ে চলা, অভিজ্ঞতা এবং তারুণ্য দুটোর মিশেল করা, আমরা সেই মনোভাবই বরাবর চলি। তাহলে আমরা একটু কম বয়সে, আমাদের অসম্ভব ভালো ভালো ছেলে মেয়ে আছে যাদের খুব ভরসা করা যায়। এবার যেহেতু আমরা ঠিকই করলাম, যাদবপুরে আমরা প্রার্থী ঠিক করেছি, তখন ভাবছিলাম যে আমরা কয়েকজন দাঁড়াবো না, পরে ঠিক হলো না, দু একজন আমাদের দাঁড়ানো ভালো। একদমই কেউ না দাঁড়ানো ভেবেছিলেন দাঁড়াবেন না, একদমই পার্টি ডিসিশন করেছে, মানতেই হবে, মানা উচিত। জ্যোতিবাবুও মেনেছিলেন, প্রধানমন্ত্রী হননি, মানা উচিত। জ্যোতিবাবু একসময় বর্ণনগরে দাঁড়িয়েছেন, জ্যোতিবাবু একসময় সাতগাছিয়াতেও দাঁড়িয়েছেন। দুটো কেন্দ্রের কিছু সেম ক্যারেক্টারিস্টিক্স আছে, আমি ভুল হলে একটু শুধরেও দিতে পারেন, যে দুটোই উদ্বাস্তু, বাংলাদেশের উদ্বাস্তুদের একটা পারফেক্ট জায়গা। উদ্বাস্তু এসে রিহ্যাবিলিটেশন হয়েছে, 50-60-তে লেফটের একটা হিউজ রোল ছিল। আমি দেখছিলাম যে স্ট্রাইক রেট যাদবপুরে লোকসভা কেন্দ্রে, বামেদের স্ট্রাইক রেট যতটা ভালো, দমদমে ততটা ভালো না। টানা তিনটে নির্বাচন সৌগত রায় জিতে গেছেন 2009 থেকে। লাস্ট বাম জিতেছিল অমিতাভ নন্দী 2004 সালে। এবারে লড়াইটা কি অনেকটা কঠিন না যাদবপুরের তুলনায়? আমি ওভাবে স্ট্রাইক রেট বা ইত্যাদি এরকমভাবে দেখার খুব পক্ষপাতী না। আমি প্রথমত বলছি, দমদম আমার খুব পরিচিত, দমদমের মানুষের কাছে আমি পরিচিত, আমিও দমদমকে চিনি। স্ট্রাইক রেট শব্দটা আমি ঠিক ওরকমভাবে সহমত হই না। তবে আপনি স্ট্রাইক রেট বললেন বলে, যদি স্ট্রাইক রেট বলে কিছু এরকম থাকে, তাহলে যাদবপুরের দমদমটা বোধহয় প্রায় একই রকম। 2004 সালে আমি যাদবপুরে যখন জিতেছি, 2004 সালে অমিতাভ নন্দী, আমরা নন্দিদা বলি, অমিতাভদা নন্দিদা জিতেছিলেন, ওখানে জিতেছেন।
তারপর 2009 থেকে সব মিলিয়ে যে পট পরিবর্তন, যাদবপুরেও আমরা জিতিনি, যদিও একজন না 3জন এমপি হয়েছেন। যাদবপুরের তো মানুষকে নিয়ে এক্সপেরিমেন্ট, আমি একটা ইন্টারেস্ট, এখানেও তাই। আমি একটা তথ্য দিচ্ছি, স্ট্যাটিস্টিক্স। 2014 সালে দমদম কেন্দ্রের লোকসভা ভোটে তৃণমূল পেয়েছিল 43.3% ভোট, সিপিআইএম পেয়েছিল 29.4% ভোট, বিজেপি পেয়েছিল 23% ভোট। 29 আর 23 যোগ করলে 52। 2019-এ টিএমসির ভোট স্ট্যাটিক থাকলো, 43% ভোট, সিপিএম এর ভোট 29 থেকে কমে 14 হলো, বিজেপির ভোট 23 থেকে কমে 39 হলো। সিপিএম এর যেটা কমলো সেটা বিজেপিতে গেল, বামের ভোট রামে গেল, বিরোধীরা যেটা বলে। 2019 সালের নির্বাচনের পর আমি তখন বিধানসভার সদস্য, এই কথাটা খুব চালু হলো, রাম বাম অমুক তমুক, আরএসএস তার ন্যারেটিভ অনুযায়ী এটা হয়েছে, সে ছেড়ে দিন। আমি মুখ্যমন্ত্রী ছিলেন, রাজ্যপালের ভাষণের উপরে আমি একটা তথ্য দিয়েছিলাম, তারপর কোনো উত্তর ওরা দেয়নি। 2014 সালে বা 16 সালে ভবানীপুরে তৃণমূল যে ভোট পেয়েছে, 2019 সালে তার চাইতে কত ভোট কমেছে। খড়দায় তৃণমূলের ভোট কত কমেছে, জ্যোতিপ্রিয় মল্লিকের ওই হাবড়া বোধহয় 72,000 ভোট কমেছে, গৌতম দেব শিলিগুড়ি বোধহয় 47,000 কমেছে। ঠিক এক্সাক্ট ফিগারগুলো আমার এখন খেয়াল নেই, তখন খেয়াল ছিল। তা বামের ভোট যদি রামে যায়, তৃণমূলের ভোটগুলো কোথায় গেল? তাহলে বামের ভোট রামে কথাটা ভুল। আমি মিউনিসিপ্যালিটির পর মিউনিসিপ্যালিটি ধরে দেখিয়ে দেবো, ওয়ার্ডের পর ওয়ার্ড ধরে দেখিয়ে দেবো। এই তৃণমূলের যত বড় নেতাই যেই হোক না কেন, সে মিউনিসিপ্যালিটি ওয়ার্ডে, তারপর সেই আবার এমএলএ হয়েছে, মিউনিসিপ্যালিটিতে সে যা ভোট পেয়েছে তৃণমূলের ভোট, সেই ভোটটা 15,000 কমে গেল, 12,000 কমে গেল, 10,000 কমে গেল, বামের কাছে আসছে, আসেনি তো, কোথায় গেছে? বোগাস কথা। একটা এমন পোলারাইজেশন হয়েছে, হয় তৃণমূল নয় বিজেপি, হয় বিজেপি নয় তৃণমূল, সেই খেলাটা এখনো চলছে। তখন 42-এ ভাগাভাগি করে 22-18 কিছু একটা করবার চেষ্টা করেছে। এবারে দিল্লি বলছে না না, আমার 18তে হবে না, কারণ এবার দিল্লির গভর্নমেন্ট বিজেপির পক্ষে করাটা আরো রিস্কি, মানে সহজ না। সেটিং অবশ্যই 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 ওই সেটিংটা না হলে কেউ নিচ্ছে না, সুযোগ কেউ নিচ্ছে না, কিন্তু যারা বাম বিরোধী তারাও নিচ্ছে। আপনি মিডিয়াতেও দেখবেন যারা বাম বিরোধী তারা। আমি একটা জিনিস জানতে চাই যে আজকে দাঁড়িয়ে বিজেপি যদি গোটা কেকটা নিতে পারে, তাহলে গোটা কেকটা না নিয়ে সে কেন 18% ভাগের কেকটা নিচ্ছে বা 22 ভাগের কেকটা নিচ্ছে? গোটা কেকটা নেবার যোগ্যতা তার নেই। বিজেপি নিজের যোগ্যতায় 3-4টে বেশি আসন পাবার কোনো সুযোগ নেই। ওটাকে পেতে হবে, 18 পেলে চলবে না ভাই। আমার 22-25 লাগবে। তৃণমূল দেবে এই কারণেই যে তৃণমূল জানে ওদের জেলে যাবার কথা টিকিয়ে রেখেছে, বাঁচিয়ে রেখেছে বিজেপি 100 ভাগ। তো জেলে মন্ত্রিসভার কোন মন্ত্রী আছেন? সুজনদা জেলে পুরে দিলে তো 40টা পেতে পারে। জেলে পুরে দিল না, কেননা জেলে পুরে দিলে বিজেপি তার অ্যাডভান্টেজ পাবে না। পশ্চিমবাংলার মাটি কোনোদিন কখনো তার ছিল না। এমনকি স্বাধীনতার পর জনসংঘ এখানে আসন পেয়েছে, মুসলিম লীগ আসন পেয়েছে, আস্তে আস্তে জনসংঘ পায়নি। জেলে পুরে দিলে যতটা না অ্যাডভান্টেজ পাবে, জেলের ভয় দেখিয়ে তার বেশি অ্যাডভান্টেজ পাবে। অবশ্যই জেলের ভয় দেখিয়ে, এবং শুধু তাই না, পায়ে পড়ে গেছে তো, আপনি বুঝতে পারছেন না। ইডি সিবিআই, আর শুনছেন ভাইপোর কথা, প্রধানমন্ত্রী আসলেন, এই যে ভাইপো ভাইপো করতেন, একবারও আর ভাইপো শব্দ বললেন? একবারও? শিলিগুড়ি কি তো বললেন ভাইপো? একবার। ঠিক বলেছেন আপনি। শিলিগুড়ি কত নম্বর? 4 নম্বর। তাহলে শিলিগুড়িতে একবার বলেছেন, তার আগে 3বার বলেননি। যখন দেখবেন ধরা পড়ে যাচ্ছেন তো। ফলে ভাইপো তোমায় টিকিয়ে রাখলাম, তুমি দুবাই টুবাই করো, কোনো অসুবিধা নেই। পাচার, কয়লার, গরুর, সোনার ইডির কাছে তথ্য নেই। আচ্ছা বলুন দেখিনি, ওই যে গেল ইডি 5ই জানুয়ারি গেল সন্দেশখালী, কি নিয়ে গেছিল, কি জন্য গেছিল? ওরা জানে যে তখন ফান্ড রেডি, টাকা ভর্তি ট্রাঙ্কে, এবং তারপর নানানবিধ জিনিস। আমি সেই জিনিসের মধ্যে গেলাম না। স্থানীয় মানুষ যা বলছেন, সকালে গেল ইডি। কোন দিন দেখেছেন ইডির অফিসার মার খেয়ে চলে গেল, সাংবাদিক মার খেয়ে চলে গেল? কেন বিকেলবেলা গেল না? সব ধরা পড়ে যেত, বমাল ধরা পড়তো। আর ধরা পড়লে ডায়মন্ড হারবার, কালীঘাট যুক্ত হয়ে যেত। দাঁড়াও, কেন গেল না? 19 দিন পরে টাইম দেওয়া হলো বার করে দেওয়ার জন্য। না বুঝবার কি আছে? তৃণমূলের প্রার্থী তালিকা আপনি দেখেছেন? অন্তত 5 জন বিজেপি, 3 জন এই মুহূর্তে যিনি বিধানসভায় বিজেপির এমএলএ এখনো, কিন্তু লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী। হাউ কামস?
কেন তাদের মেম্বারশিপ খারিজ করা হলো না? কেন তাদের জায়গাগুলোতে বাই ইলেকশন হচ্ছে না? সুজনদা, এই কথাগুলো আপনারা দীর্ঘদিন পাবলিক ফোরামে দীর্ঘদিন ধরে এটা নিয়ে আপনারা ভয়েস তুলেছেন যে দেয়ার ইজ এ ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং বিটুইন তৃণমূল কংগ্রেস অ্যান্ড বিজেপি। এটা আমাদের সেকেন্ড কথা। আপনারা বারবার এই কথাটা বলছেন, কিন্তু এই কথাটা বলার পরেও আমরা দুটো ভোট দেখলাম, যেই দুটো ভোটে আপনাদের রিজেক্ট করছে জনগণ আপনাদের এই লজিকটা। রাজ্য শেষ বিধানসভা নির্বাচন, আপনার দমদম কেন্দ্রে ওভারঅল 7টা বিধানসভায় সিপিআইএম এর ভোট 13%, বিজেপি 33%, তৃণমূলের 49%। মানে পাবলিক তো এই কথাটা নিচ্ছে না। জানুয়ারি ব্রিগেডের যখন সভা হয়, সবাই দেখেছেন যাদের কিচ্ছু নেই, বিধানসভা নেই, লোকসভা নেই, অন্য কোনো কিছু নেই, ইনসাফ যাত্রা করতে করতে তারা ব্রিগেডে যেভাবে মানুষের জমায়েত হয়েছে, দ্যাট গিভস কনফিডেন্স টু দি পিপল অফ বেঙ্গল, নট অনলি টু লেফট, টু পিপল অফ বেঙ্গল। এবং তারপর ভাবতে ভাবতে এটা ওটা করতে করতে শেষমেশ একটা কি কতই যেন 10ই মার্চ না কি একটা কি করলো, আপনি দেখেছেন ছবিটা। আপনারা যেটাকে ফ্যাশন প্যারেড বলছেন, আমরা কেন বলবো? ফ্যাশন প্যারেড তো বটেই। ওই যে কি র্যাম্প ঠ্যাম্প কতগুলো কি করলো, মাঠটাকে ছোট করে দিল যাতে অ্যাটেনশনটা ডাইভার্টেড হয়ে যায়। কিন্তু তারপর তো এখন পাখির চোখ, ওপর থেকে তো ছবি এসে যায়। সেই ছবি তো আপনার মিডিয়াতেও ধরা পড়েছে, অন্য মিডিয়াতেও ধরা পড়েছে। তাহলে পিপলের কনফিডেন্স না ব্রিগেড ভোটছে বামেদের, কিন্তু ব্রিগেডের ভোট ব্রিগেড যখন ভোটছে বামেদের, তৃণমূলের ব্রিগেড যখন ফেইল এবং ফ্লপ, তখন বুঝবেন ভোট বাক্সে আসছে না। মনের মধ্যে বামপন্থীদের প্রতি ভরসা অনেক বেশি। কিন্তু বিজেপি এসে যাবে, তৃণমূল এসে যাবে, বিজেপি। এই খেলাটা সূক্ষ্মভাবে খুব ওয়েল ডিজাইনড একটা করার যে ব্যবস্থা হয়েছে, এটা একবার পাখি ধান খায়, দুবার পাখি ধান খায়, ন্যাড়া 10 বার তো যায় না। মানে মানুষের কাছে সাকসেসফুলি বোঝাতে পারছেন, মানুষের কাছে সাকসেসফুলি বোঝাতে পারছেন, কথাটা একটু বেঠিক। আমি বোঝাবার কে? মানুষ বুঝছেন, বোঝাতে পারছেন না। আপনি বলুন মানুষ বুঝছেন। আমরা যেন দেখুন প্লিজ, আমরা যেন সবসময় এটা মনে রাখি যে আমরা সব বুঝে গেছি এবং মানুষকে বোঝাচ্ছি, এটা নয়। মানুষ অনেক কিছু বোঝেন। মানুষের বোঝাপড়াটা আমরা ঠিকমতো বুঝতে পারছি কিনা, আমাদের সেক্ষেত্রে কি করণীয় উচিত, আমাদের এইভাবে ভাবাটা বাঞ্ছনীয়। মানে তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, বিজেপিকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া। আমি আরেকটু কেটে বলি, আরেকটু কেটে, তৃণমূলকে ভোট দেওয়া মানে বাংলার সর্বনাশ করা, বিজেপিকে সাহায্য করা, দেশের সর্বনাশ করা। তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া না বলে আপনি এইভাবে দেখুন। আচ্ছা, ইলেকটোরাল বন্ড আপনি খেয়াল করছেন? আপনাদের কিন্তু নাম নেই। আমাদের নাম তো থাকবে না বটে, টাকা দেয়নি কেউ, আমাদের কেউ টাকা দেয়নি তো বটেই, কারণ আমরা তো টাকা নিতে চাইনি। আমরা কৌটোনা নিয়ে ভালো আছি, যাদের কাছ থেকে কৌটোনা নিয়ে টাকা নিচ্ছি তাদের হয়ে আমরা কাজ করব। আপনারা শূন্য বলে আপনাদের দিচ্ছে। আরে মহা মুশকিল। যখন আমরা শূন্য ছিলাম না, যখন আমরা 61, তখনও আমাদের কাছে যখন টাকা দিয়েছিল, উই রিজেক্টেড ইট। মনে আছে আপনার বোধহয়? পত্রপাঠ আমরা ফেরত পাঠিয়েছিলাম। নো, আমরা কর্পোরেটের টাকা নিয়ে পার্টি চালাই না। কর্পোরেট টাকা নিয়ে যে পার্টি চালায়, সে কর্পোরেটের জন্য পার্টি করে। ওটা আপনি বিজেপিতে পাবেন, তৃণমূলে পাবেন, ওটা আপনি আমাদের কাছে পাবেন না। কিন্তু আমি যেটা বলছিলাম, ইলেকট্রাল বন্ড, রেড্ডিস ল্যাবরেটরি টাকা দিয়েছে, সানফার্মা, এই সেই লুপিন টুপিন ইত্যাদি। ওষুধের দাম কি এমনি এমনি বাড়ছে? ওষুধের কোম্পানিগুলো ইলেকট্রাল বন্ডে বিজেপি আর তৃণমূলকে টাকা দিচ্ছে, মানুষের ঘাড়ে তার দাম গিয়ে পড়ছে। 5 গুণ হয়ে গেছে ওষুধের দাম, 5 গুণ হয়ে গেছে ওষুধের দাম। মানুষ বুঝবে না, বুঝছে না, মানুষ সব বুঝতে পারছে। ডিয়ার লটারি কত টাকা দিয়েছে? ওই আরো কি 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 গেমিং কোম্পানি, অমুক তমুক লটারি হাইয়েস্ট টাকা দিয়েছে। অনুব্রত 1 কোটি টাকা পায়, তৃণমূলের নেতারা 1 কোটি টাকা পায়। আর গ্রামের গরিব মানুষ লটারি খেলে সর্বশান্ত হয়। লটারি কার্যত সে টাকা তুলছে লোকের কাছ থেকে, এবং সেই কারণে দিল্লির সাপোর্ট পাচ্ছে, ইলেকট্রাল বন্ডের সাপোর্ট পাচ্ছে, টাকাটা দিচ্ছে বিজেপিকে আর তৃণমূলকে। আপনি ইলেকট্রাল বন্ডের লিস্টটা দেখলে বুঝবেন যে কিভাবে মানুষকে কেটে রাজনীতির দল বিজেপি এবং তৃণমূল লুট করছে। আপনি ওই ওষুধের কোম্পানি দেখলেও বুঝবেন, লটারি কোম্পানি দেখলেও। এটা খুব ইন্টারেস্টিং যে এই আপনি যেই ওষুধের, আমি কোনো কোম্পানির নাম আনছি না, আপনি বলছেন যে ওষুধের কোম্পানিকে, ওষুধের কোম্পানিরা ইলেকশন বন্ডে ফান্ডিং করছে বড় বড় রাজনৈতিক দলগুলোকে, আর নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম বাড়ছে। অবশ্যই 5 গুণ ওষুধের দাম বেড়েছে। আপনি ভাবুন তো, একজন বয়স্ক মানুষ 4000, 5000, 6000 টাকা প্রত্যেক মাসে তার খরচ। হু কেয়ার্স? হোয়ার ইজ দি গভর্নমেন্ট? কি করছে সরকার? আপনি সাধারণ মানুষ, আপনি বুঝতে পারছেন? রিজার্ভ ব্যাংকে বুলেটিন,
গত 3 বছরে মানুষের সঞ্চয় কমেছে, অ্যাভারেজ পারিবারিক সঞ্চয় 50% নেমে এসছে। কি তার বলছেন? মানেটা কি? 25 কোটি লোক দারিদ্র সীমার ঊর্ধ্বে উঠে গেছে মোদি বলছে। মোদি কি বলেছে? মোদি কি এখন জলের তলায় গিয়ে পাথর খুঁজছে? মোদি রাম মন্দিরেও শান্তি পায়নি, ও তো হচ্ছে না। রাজ্যের মানুষ, ধরা পড়ে রাজ্যের গেছে। মহিলারা সুজনদা ধন্য ধন্য করছে মুখ্যমন্ত্রীকে নিয়ে। ঠিক তো। আপনার লক্ষ্মীর ভান্ডার 1000 থেকে 1200 হলো, 500 থেকে 1000 হলো। আপনি অ্যাডভার্টাইজমেন্ট পাচ্ছেন, খারাপ না, ভালোই পাচ্ছেন। তার বললো দেখেছো কিরকম আমাদের 500 টাকা দিয়েছে বলে নাচ হচ্ছে, এবং মমতা ব্যানার্জির জন্য বাচ্চারা বলছে দেখেছো আমাদের কিরকম বাবা মাকে সুবিধা করে দিয়েছে, সব সুবিধা এটা কি করে দিয়েছে পাচ্ছে না? নরেন্দ্র মোদী। কিন্তু আপনার এই সন্দেশখালী মহিলাটার চোখ মুখটা মনে পড়ছে? হাতে লাঠি ঝাঁটা ফেলে দেওয়ার পর আপনার সাংবাদিক যখন তাকে জিজ্ঞাসা করছে, তখন গ্রাম্য মহিলা গ্রামের ভাষায় বলছে 500 টাকা 1000 টাকা দিয়ে আমাদের গতর কিনতে এসেছো? 500 টাকা 1000 টাকা দিয়ে আমাদের গতর কিনতে এসেছো? আমার স্বামীর কাজ নেই, ভিন রাজ্যে চলে গেছে, আমার ছেলে মেয়ে লেখাপড়া রাখ করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এটা তৃণমূল আমাদের 500 টাকা দিয়ে কিনছো? ম্যানুফ্যাকচার্ড। ভালো, তৃণমূল ম্যানুফ্যাকচারিং এ থাকুক, গ্রামের মানুষ খুব শান্তিতে আছে। গ্রামের মানুষের কথাটা একবার পারলে শুনবেন। সন্দেশখালী সুজনদা, আপনি তো গোটা গ্রাম বাংলা চষে ফেলেন একদম। আপনি কি একবারের জন্য এটা অস্বীকার করতে পারেন যে বাংলার মহিলারা 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ভরে আশীর্বাদ দিয়েছে তার একাধিক স্কিমে উপকৃত হওয়ার জন্য? আশীর্বাদ দিয়েছে বলেই তো এখন অভিশাপটা কত বেশি ফিল করছে। সেই কারণে তো হাতে লাঠি নিয়েছে, হাতে ঝাঁটা নিয়েছে। আমাদের মহিলারা তারা হাতে লাঠি ঝাঁটা কখন নেন? কখন নেন? তারা কখন বলেন যে আমাদের রাত 12টার সময় ডাকে পিঠে বানাবার জন্য? কখন বলতে বাধ্য হন? তারপর যখন রাজ্যের এই বাহিনী জিজ্ঞেস করছে, দেখেছেন আপনাদের ক্যামেরা তো আছে, এই আরতি কি আপনি কোচবিহারে গিয়ে শুনতে পাচ্ছেন? যখন জিজ্ঞাসা করছে তখন বলছে, তখন বলছে আচ্ছা রাত 12টার সময় আপনাদের ডেকে কি করতো? এক মহিলা মাথাটা নিচু করে শান্ত মুখে বলল, রাত্রি 12টার সময় ডেকে মহিলাদের নিয়ে কি করা হয় আপনি জানেন না? আপনাকে বলে দিতে হবে? আমার শুনে মনে হচ্ছিল সোজা নবান্নের গালে টেনে চর মারল। এবং সন্দেশখালী ইজ নট ওয়ান, সন্দেশখালী ইজ মেনি। আমি পরশুদিন যেদিন ক্যান্ডিডেট অ্যানাউন্সমেন্ট হয় আমি কোচবিহারে ছিলাম, সাংবাদিকরাই বললো আমায়, সাংবাদিকরা 3-4টে জায়গা বললো, আমার পার্টির লোক তো বলছে বটেই, বলছে দিনহাটায় দাদা এই জায়গাতে তো ওই যা সন্দেশখালী দেখছেন ওই রকম, তুফানগঞ্জের ওই জায়গাটা সন্দেশখালী যা দেখছেন, মহিলারা এক কথা বলছে। সারা পশ্চিমবঙ্গ আপনাদের কাছে এই কথাগুলো আসেনি কেন? আসেনি কেন? আমাদের এসেছে নাকি আপনাদের আপনাদের রিচটা নেই? আমাদের রিচটা যাতে না থাকে তার জন্য সব রকমের প্রচেষ্টা হয়েছে বলেই সন্দেশখালী নিরাপদ সর্দারদের একাধিকবার আক্রমণ করে বাড়ি ভেঙে এলাকা ছাড়া করেছে। এবং শুধু একা নিরাপদ সর্দারকে পাড়া ছাড়া করেনি, আমি শুনে রাখুন, ওখানে পুরনো কংগ্রেসের নেতা, তৃণমূলের যারা প্রথম নেতা ওই সন্দেশখালীর, তারাও এলাকায় নেই। অর্থাৎ একটা সময় রাজনীতি ছিল, দলগুলো ছিল রাজনীতির, সিপিএম করুক আর কংগ্রেস করুক, যারা পুরনো তৃণমূলের কর্মী রাজনৈতিক তারা দলে নেই, তারা কাঁদছে, তারা বলছে যে আমরা রাজনীতির দল করতাম, বাম বিরোধী রাজনীতির দল করতাম, এখন লুঠেরাদের হাতে দল, তাদের কোনো গুরুত্ব নেই। আমি নাম ধরে ধরে বলবো সন্দেশখালীর এলাকা ছাড়া কারা কারা, শুধু সিপিএম না কংগ্রেস, শুধু কংগ্রেস না তৃণমূল, যারা প্রথম তৃণমূল করেছিলেন মমতা ব্যানার্জি তাদের সবাইকে চিনতেন, এখন মমতা ব্যানার্জি তাদের চিনতে চান না, চিনতে পারেন না, লুটেরাদের হাতে উনি বন্দী হয়ে গেছেন, গুন্ডাদের হাতে বন্দী হয়ে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একদম, উনি বলেছিলেন না আমি গুন্ডাদের কন্ট্রোল করি, বলেছিলেন, হ্যাঁ কিনা? কোথায় গুন্ডাদের উনি কন্ট্রোল করছেন, না গুন্ডারা পুলিশ মন্ত্রককে কন্ট্রোল করছে? আপনি বুঝতে পারছেন না? ডিজি 3 দিন ধরে ঘুরে বেড়ালো, তারপরেও অ্যারেস্ট হলো না। তার 5 দিন পর রাত্রি 1টার সময় 19 কিলোমিটার দূরে তিনি এরকম দাঁড়িয়েছিলেন, একেবারে জামা প্যান্ট পরে সেজে গুজে গাড়ি থেকে বসলেন। ফাজলাম হচ্ছে সব, মানুষ কিছু বোঝে না। সুজনদা, এবারের ভোটে সন্দেশখালী ইস্যু, আরো দুটো জিনিস আমি খুব অল্প সময় আমি যে আপনি যে জায়গায় দাঁড়িয়েছেন, আপনি তো নিজেও, আপনার পরিবার তো, আপনার ঠাকুরদাদা তো ওপার বাংলা থেকে এসেছিল। আমার ঠাকুরদাদা ওপার বাংলা থেকে এসেছিল তো না, ভুল বলা হলো। আমার ঠাকুরদাদা 1946 সালে বাংলা থেকে বাংলা এসেছে, বাংলার বরিশাল জেলা থেকে বাংলার 24 পরগনা জেলায় এসেছে। এই যে যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় এলো, ওপার বাংলা হয়নি ঘটনাক্রমে, ওটা আমি কেন বলছি, ওটা মাঝখানে একজন বিজেপি নেতা বলছিলেন ওপার বাংলা থেকে এসেছে ইত্যাদি। না, আমি পয়েন্টে যাচ্ছি, বাংলাটা একই ছিল, এক্স্যাক্টলি। বাংলাটাকে এপার ওপার করেছো তোমরা,
তোমরা অপরাধী, সুজনদা, তোমরা আপনি বাংলার মানুষকে উদ্বাস্তু করেছো। সুজনদা, আপনারা যাদবপুর এলাকায় দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন, রিহ্যাবিলিটেশন মুভমেন্ট বামেদের ইতিহাসে লেখা থাকবে। ওপার বাংলা থেকে আসা লোকগুলো 72-এর 71-এর পরে যারা এসছে, তাদের যদি নাগরিকত্ব দেওয়া হয়, আপনাদের আপত্তি না, কোথায়? নাগরিকত্ব কে দিচ্ছে? তাদের না, আপনি কে এতদিন বললো সিএ নাগরিকত্ব? সিএ কি বেনাগরিক করার কাজ। সিএ তে আপনার কি বলতে হচ্ছে? সিএ আপনি আইনটা দেখুন, কোথাও লেখা আছে নাগরিকত্ব? আবেদন করার রাইট দেয়া হলো। আবেদন করার রাইট আগেও ছিল, নাগরিকত্বের আবেদন করার রাইট আগেও ছিল। সেই রাইটটা কেড়ে নিয়েছিল রাইটটা 2003 সালে, ওটাও একটা সিএ, নাগরিকত্ব সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003, যখন প্রধানমন্ত্রীর নাম অটল বিহারী বাজপেয়ী আর তার প্রধানমন্ত্রীত্বে এক মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, অনুপ্রবেশ বলে কাগজ ছুড়ে দেওয়ার গল্প মনে আছে আমাদের। তখন ওই আইনে বলা হলো বেআইনি অনুপ্রবেশকারী। তার আগে কোনোদিন বেআইনি অনুপ্রবেশকারী শব্দটা আমাদের নাগরিক আইনে ছিল না। ওই আইনে প্রথম বলা হলো জন্মসূত্রে নাগরিক হবে না। তাহলে এবারে সিএটা কি? তার আগে জন্মসূত্রে নাগরিকত্ব ছিল। ফলে জন্মসূত্রে নাগরিকত্ব কেড়ে নিল। বেআইনি অনুপ্রবেশকারী বলল 2003-এ, তার দায় বাজপেয়ী এবং মমতা ব্যানার্জি সরকারের। 2019-এ বলা হলো না, বেআইনি হলেও যদি আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আসে, তাহলে ওই তিনটে দেশ থেকে এসছেন আপনার প্রমাণ করতে হবে, এবং যদি ধর্মীয় নিপীড়নের কারণে আসে, তাহলে সে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশনের রাইট, নট দি রাইট ফর নাগরিকত্ব। আচ্ছা, যদি বেনাগরিক করে দেওয়ার কথা কেন বলছেন? বলছি এই কারণে যে আপনাকে তো তাহলে প্রথম বলতে হচ্ছে যে আমি এই দরখাস্ত করে দিয়েছি 2024 সালের 6ই এপ্রিল, ধরা যাক। কে অ্যাপ্লাই করছেন? কিসের জন্য? নাগরিকত্বের জন্য। তাহলে আপনি নাগরিক নয়, তাহলে আপনি নাগরিক নয়। তাহলে আপনি এতদিন আছেন এখানে যেভাবে আছেন, আপনি লেখাপড়া করেছেন, আপনি কাজকর্ম করছেন, নাগরিক নয় আপনি করলেন কি করে? তাহলে আপনি অবৈধ। তাহলে প্রথমে আপনি অবৈধ বলে আপনাকে মানতে হচ্ছে, এবং তারপর আপনি ওদের হাতের উপর ছেড়ে দিলেন। ওরা যদি আপনাকে করে করবে, যদি না করে না করবে। 2-1 দিন ঘুরে কি এই পালসটা পাচ্ছেন? যে 100 ভাগ আপনি খোঁজ করুন। আসামে বিজেপি কি বলছে? সুজনদা, আমাদের আসামের বিজেপি কি বলছে? আসামের বিজেপি কি বলছে? আসামে 19 লক্ষ লোককে বেনাগরিক করেছে কে? ডবল ইঞ্জিন সরকার বিজেপির। 6.5 লক্ষ লোক ডি ভোটার আসামে কে করেছে? বিজেপি। আমি বলছি একদম সিম্পল, যে মানুষ, ওরা কি বলছেন, 2014-র 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছেন তারা অ্যাপ্লাই করবেন। যদি ওটা হওয়া উচিত ছিল 2015-র 31শে জুলাই, ডেট অফ অ্যাক্সেশন অফ ছিটমহল, তাহলে ওই প্রবলেমটা আমার থেকে যাবে। ওটা তো 14-র পর 15-তে, ওটা 2015-র 31শে জুলাই হওয়া উচিত। আমি ছেড়ে দিলাম বেশ 2014-র 31শে ডিসেম্বর। তাহলে অন্যান্য দেশে যা হয়, 2014-র 31শে ডিসেম্বর পর্যন্ত যারা আছেন, দেশভাগের শিকার হয়েও যারা এসছেন, তারা নাগরিক। আমি তাদের স্বীকৃতি নিয়ে গন্ডগোল করছিলাম, আর আমি স্বীকৃতি নিয়ে গন্ডগোল করবো না। আমি স্বীকৃতি দেবো নিঃশর্ত, সময় খুব শেষ, নিঃশর্ত। তাহলে নিঃশর্ত স্বীকৃতি চাই, আমরা নাগরিক তার। এই ব্যবস্থাটা যদি করতে পারে ভালো, না করতে পারলে দে উইল বি রিজেক্টেড। ভোটের জন্য অমিত শাহ বোঝাতে আসছেন তো। অমিত শাহ কি বোঝাবে? অমিত শাহর কথাটা বলতে ঠিক পছন্দ হচ্ছে না। বাপের বেটা কারোর ক্ষমতা হতো না যদি জ্যোতি বোস বা বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী থাকতো। কোনো অমিত শাহ, কোনো নরেন্দ্র মোদী বাপের বেটার ক্ষমতা হতো না এসে বলা যে তোমরা উইপোকার দল বেরিয়ে যাও। এই বলার সাহস পেয়েছে কেন? কে সাহস করে দিয়েছে? কে? পশ্চিমবাংলার সরকার। বামফ্রন্ট নেই বলে এখন এই সাহস পাচ্ছে। বামফ্রন্ট যতদিন ছিল, বিজেপির এই সাহস হয়নি কোনোদিন। কংগ্রেস কি পালিয়ে গেল আপনাদের থেকে? না, এখনো পর্যন্ত আমি শুনিনি, এখনো পর্যন্ত শুনিনি। ওরা একটা সর্বভারতীয়, ওরা টাইম ফাইম অনেক নেয়, সেটা টাইম কম নিলে ভালো হতো। আমরা 2021-এ আমরা অ্যানাউন্স করেছিলাম অ্যাডভান্স, অতটা ওয়েট করা যায় না। আমরা যেগুলো নিয়ে কোনো আলাপ আলোচনার প্রয়োজন হয় না বলে মনে করি, সেগুলো আমরা অ্যানাউন্স করেছি। ওরাও কংগ্রেসের প্রশ্নে গলাটা সফট হয়েছে কেন? ইয়েটা নেই দেখলাম। মানে কংগ্রেস কি এখনো এক্সপেক্ট করছেন কংগ্রেসের সঙ্গে হবে? কংগ্রেসের প্রশ্নে গলাটা আপনার সফট মনে হলে আমি আমার দোষ নিচ্ছি না। কংগ্রেস এখন দিল্লির গভর্নমেন্টেও নেই, এখন রাজ্যের গভর্নমেন্টেও নেই। মানুষের জীবন জীবিকা, ভয়াবহ দুর্নীতি, লুট, কাজ, মানুষকে সর্বনাশ করে দেওয়া সরকার রাজ্যে তৃণমূল, দিল্লিতে বিজেপি। কংগ্রেসের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং নাকি হচ্ছে? তাহলে আমার গলায় জোর হতো। কংগ্রেস সুজন চক্রবর্তীর পাশে কি অধীর চৌধুরী হাঁটবেন দমদমে ভোট দিন সুজনকে বলে? উনি পারবেন কিনা সময়ে সেটাই বলতে পারবো না, কিন্তু আমার ধারণা বা আমি যতটুকু বুঝি,
ওরা চাইবে তৃণমূল হারুক, বিজেপি হারুক, এবং ন্যাচারালি সেখানে আমি যদি কন্টেস্ট করি তাহলে আমি, আপনি যদি কন্টেস্ট করেন তাহলে আপনি, শ্যামল যদি কন্টেস্ট করে তাহলে শ্যামল, তার মানে কংগ্রেস আর হাকিম যদি contest কংগ্রেস করে আর তাহলে লেফট, হাকিম। কংগ্রেস আর লেফটের আন্ডারস্ট্যান্ডিংটা 21-এর ভোট, এই 24-এর ভোটে দেখা যাবে। সঙ্গত টু লেট, এবং স্বাভাবিক। টু লেট। আমি তো বললাম সেই কারণে তো আমরা কিছু ক্যান্ডিডেট অ্যানাউন্স করেছি। যদি টু লেট না হতো তাহলে তো আমরা অ্যানাউন্স করতাম না, লেট হয়ে যাচ্ছে বলেই আমরা অ্যানাউন্স আর করেছি যাকে এবং আমরা চাইছি দ্রুত করা হোক। যাকে এতদিন খুব কাছের থেকে নিয়ে ঘুরলেন, আইএসএফ, কাছের থেকে নিয়ে কে ঘুরেছে বা কি ঘুরেছে আমি আপনাদের বলতে পারবো সঙ্গে না। আপনারা আইএসএফ বলতে আপনাদের না মানে না কি না, বলবো? সে আমি জানি না, আপনার মনে হতে পারে, আমার ঠিক ওরকম মনে হয়নি যে কারোর একটা জিপ থেকে জল বেরিয়ে যাচ্ছে ইত্যাদি, আমার মনে হয়নি। কিন্তু বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সমস্ত মানুষকে একজোট করা, গরিব মানুষ। সুজনদা শেষ করতে চাই, আইএসএফ আছে আইএসএফ আছে তো, আপনাদের সাথে আছে? আমাদের সাথে আছে, মানে কতটা আলাপ আলোচনা হয়েছে ইন প্রসেস, এখনো তো আমি জানি ইন প্রসেস বলেই আমি জানি। আজ ক তারিখ? আজকের তারিখ পর্যন্ত আলোচনা হচ্ছে চলছে বলেই আমি জানি, এবং আমি হোপফুল থাকতে চাইবো। যদি না হয় তাহলে হলো না, নানান রকমের চেষ্টা হয়তো হবে, যেন এ সরে যায়, যেন ও ওই করে, যেন সে সেই করে, যেন বিজেপি আর তৃণমূলের মধ্যে খেলাটা চলে, সেটাকে ঠেকাবার চেষ্টা করাটাই তো আমাদের কাজ। চেষ্টা করবো শেষ পর্যন্ত। লাস্ট প্রশ্ন, সুজন চক্রবর্তীকে দমদমে মানুষ কেন ভোট দেবে? সুজন চক্রবর্তীকে দমদমের মানুষ কেন ভোট দেবে, এটা দমদমের মানুষকে জিজ্ঞাসা করলে আপনি আরো ভালো হবে। দমদমের মানুষ এই বিবেচনা করতে পারেন যে দুজন মনোভাবের চাইতে সুজন মনোভাবটা ভালো। আর আমি এইটুকু মানুষকে কথা দিতে পারি যে আমি সুজনের মতন করেই চলেছি, মানুষের সঙ্গেই চলেছি, বামপন্থা ছাড়া এগিয়ে যাওয়ার কোনো পথ নেই। আমাদের ছেলেমেয়েরা দেখতে পাচ্ছে ভয়াবহ দুর্নীতি তার বিরুদ্ধে, দেখতে পাচ্ছে কাজ 12টা বাজিয়ে দিল তার বিরুদ্ধে, দেখতে পাচ্ছে মুদ্রাস্ফীতি, মূল্যবৃদ্ধি ভয়াবহ, দেখতে পাচ্ছে যে কিভাবে ইলেকট্রাল বন্ডের মধ্য দিয়ে মানুষকে পিষে মারা হচ্ছে, ইলেকট্রাল বন্ডে তা দেখা গেল ইত্যাদি। বাংলার মানুষ শান্তি চায়, বাংলার মানুষ এগোবার স্বপ্ন দেখতে চায়। বাংলাটাকে নিয়ে ছেলে খেলা হচ্ছে, এখন ছেলে খেলা হচ্ছে দেশটাকে নিয়ে। এটা চলতে পারে না, এই দেশ আমার, এদেশ কারুর একার না। স্বাধীনতা সংগ্রামে যারা গদ্দারি করেছে তাদের দেশ এটা নয়। তার চাইতে এদেশের প্রতি আমার মমত্ব বেশি, দায়বদ্ধতা বেশি। ফলে মানুষের জন্য মানুষের পাশে আছি এবং থাকবো, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সুজন বাবুর সঙ্গে আমরা কথা বললাম, সুজনদা ক্যাটেগরিক্যালি বলে দিলেন দুর্জনের সাথে নয়, সুজনের সাথে থাকুন। এবং আমাদের স্টুডিও থেকে আজকে একটা নতুন কয়েনেজ আমরা পেলাম, মোদির গ্যারেন্টি নয়, মমতার গ্যারেন্টি নয়, গ্যারেন্টি হোক লাল ঝান্ডার। সময় বলবে কার গ্যারেন্টির প্রতি মানুষ ঝুঁকছে। কিন্তু আজকের এই অসাধারণ ইন্টারভিউর জন্য সুজনদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।